This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোবাইল কেনার জন্য লোন করে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। পুলিশের জালে কোন্নগরের যুবক। মোবাইল কেনার জন্য পার্সোনাল লোন করিয়ে দেওয়ার নাম করে বহু মানুষের থেকে তাদের নথি সংগ্রহ করে সেই নথি দিয়ে দামি ফোন লোন করে কিনে বিক্রি করে টাকা হাতানো হতো। গ্রাহকরা ফোন পেত না, অথচ লোন শোধ করে যেতে হতো। এই ঘটনায় মূল অভিযুক্ত হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা সৌমিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। বহুদিন ধরে এই প্রতারণা চক্র সৌমিক চালাতো বলে জানা গেছে। তার প্রতারণার শিকার হয়েছেন হুগলি জেলার থেকে শুরু করে হাওড়া, বিধাননগর, কলকাতা সহ বিভিন্ন এলাকার মানুষ। হুগলি জেলার কানাইপুর এলাকার বাসিন্দা অরূপ দে তিনি জানান, তিনিও এই প্রতারণার শিকার হয়েছেন। তার নামেও কেনা হয়েছে 1,30,000 টাকা দামি ফোন। অরূপ বলেন, এই শ্রমিক পার্সোনাল লোন করিয়ে দেওয়ার নাম করে তার সাথে যোগাযোগ করে। এরপর একদিন লোন করানো হয়, তবে অফিসে গিয়ে যাওয়ার নাম করে ডানকুনির একটি ফোনের দোকানে নিয়ে যান। সেখানে অরূপকে বলা হয় প্রথমে তার ডকুমেন্টস দিয়ে একটা যে কোনো জিনিস নেওয়া হবে, কিন্তু তার জন্য কোনো টাকা কাটা হবে না। এই বলে অরূপের নামে দামি ফোন নেন সৌমিক। তারপর অরূপকে বলা হয় কিছুদিনের মধ্যেই লোনের টাকা পেয়ে যাবে, কিন্তু কিছুদিন বাদেও ফোনের ইএমআই কাটার মেসেজ আসতেই মাথায় হাত পড়ে যায় তার। তিনি বলেন, আমি না ফোন পেয়েছি না লোনের টাকা পেয়েছি, কিন্তু আমাকে এখন ইএমআই দিতে হচ্ছে। আমাদের মতো বহু মানুষের সাথে এভাবে প্রতারণা করা হয়েছে। দোষীর কঠোর শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। আর ইএমআই কোম্পানি আমাদের টাকা কাটা বন্ধ করুক। প্রতারণার শিকার কোন্নগরের আরেক বাসিন্দা মৌমিতা সিং। তিনি বলেন, আমাদের পার্সোনাল লোন করিয়ে দেওয়ার নাম করে সৌমিক আমাদের পরিবারের আমার স্বামীর এবং আমার মায়ের নামে প্রায় 4 লক্ষ টাকার ফোন কিনে নেন এবং আমাদের ডকুমেন্টস ব্যবহার করে সেটি কেনে। আমাকে সৌমিক বলে, আমার একার নামে বেশি লোন হবে না, তাই আমাদের পরিবারের সকলের নামে ভাগ করে দেওয়া হবে। প্রথমে আমাকে নিয়ে কলকাতা একটি বড় ফোনের শোরুমে নিয়ে গিয়ে সেখানে আমার হাতে একটা দামি ফোন ধরিয়ে ছবি তুলে নেওয়া হয়। তারপর আমায় বলে বাড়ি চলে যেতে, কিছু সময় পরে লোনের টাকা পেয়ে যাব। কিন্তু আমি যখন প্রশ্ন করি আমার তো ফোনের দরকার নেই, তখন বলা হয় এটা প্রথমে করতে হয়, কিন্তু এর টাকা কাটা হবে না। যখন লোন হবে শুধু লোনের টাকাই দিতে হবে। কিন্তু কিছুদিন পরেই আমার কাছে ইএমআই এর মেসেজ আসে। তখন সৌমিক তার স্ত্রী অ্যাকাউন্ট থেকে ইএমআই এর টাকা কাটা পাঠায়। তারপর থেকেই আজ খোঁজ নেই সৌমিকের। আর বাড়িতে গেলে বাড়ির কেউ সঠিক কিছুই জানায় না। এই ঘটনায় আমাকে প্রায় 100 জনের বেশি মানুষের সাথে করা হয়েছে। আমাদের ধারণা কয়েক কোটি টাকার প্রতারণা করেছে সৌমিক। তার কঠিন শাস্তি হোক। আমাদের পরিবারের সাথে প্রায় 4 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বলেন, ছেলেটি আগে নবগ্রাম এলাকায় থাকতো, কিছু বছর এদিকে ফ্ল্যাট কিনে এসেছে। আগেও এর বিরুদ্ধে এসব কথা শোনা যেত, আর তারপর জানা যায় আবার বিয়ে করেছে। আর এরা প্রত্যেকেই খুবই উচ্চাকাঙ্ক্ষী, হাইফাই লাইফস্টাইল ছিল এদের। এবার সৎ পথে নিশ্চয়ই এভাবে জীবনযাপন সম্ভব নয়, তাই আবার প্রতারণা করে মানুষকে বিপদে ফেলছে। এদের কঠিন শাস্তি হওয়া উচিত, না হলে এরা পরে আবার এসব কাজ চালিয়ে যাবে। বিধাননগর সিটি পুলিশের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় শুক্লা পরেল নামে একজন একই ধরনের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। অভিযুক্তকে হাওড়া দাসনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দিন কয়েক আগে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমার লোনের খুব প্রয়োজন ছিল। আমি চারিদিকে ঘুরছিলাম লোনের জন্য। তো আমার বন্ধুর সাথে পরিচয় ছিল একজনের লোন যে দেয়। কে রাজা আমার বন্ধু। সেই শ্রমিক ভট্টাচার্য যে ফ্রড করেছে আমাদের সাথে, তার সাথে পরিচয় করিয়ে। শ্রমিক ভট্টাচার্য কোথায় থাকে? শ্রমিক ভট্টাচার্যর বাড়ি হচ্ছে কোন্নগর ওপারে অরবিন্দ রোডের ওখানে। তো আমি তার সাথে কন্ট্যাক্ট করি। সে আমার বাড়িতেও আসে, ফোন করে আমাকে, নানান পদ্ধতি বলে এই করতে হবে। আমি তার সাথে গিয়ে যাই ডানকুনি স্টোরে। আমার একটা স্যামসাং আলট্রা ফোন কিনে দেয়, মানে আমার নাম করে কেনা হয়। আমাকে ফোনটা হাতেও ধরিয়ে দেয়, কিন্তু না আমি ফোন পেয়েছি না আমি কোনো টাকা পেয়েছি। কিন্তু পরের মাস থেকে দেখছি আমার ইএমআই আমার অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে। আর ফোনটার দাম 1,30,000। প্রত্যেক মাসে আমাকে 13,134 টাকা করে ইএমআই দিতে হচ্ছে।
তো আমার এই ছোট ফ্যামিলি, আমি কাজ করি, গাড়ি চালাই লোকের, এই সামান্য পয়সায় আমি পাচ্ছি না এই ইএমআইটা চালানোর জন্য, কারণ আমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, এই পয়সা আমি পাচ্ছি না। এইরকম ঘটনা কি আরও অনেকের সাথে ঘটেছে? হ্যাঁ, শুধু আমার সাথে না, এই কোন্নগরের বুকেই মোটামুটি 20-30 জনের সাথে ঘটেছে। এমনকি কোন্নগরের বাইরে রিসরা, কলকাতা, আশেপাশে সব জায়গাতেই আছে। আমাদের এই নিয়ে একটা মানে এটা কি করতো মানে এই সৌমিক যার কথা, মানে এই প্রতারণাটা কিভাবে করতো? ও প্রথম থেকে বলে এসেছিল যে আমি ব্যাংকের একজন এজেন্ট, তো সেই মারফতে আমরা তাকে বিশ্বাস করি। তারপর থেকে আমাদের যাবতীয় ব্যাংকের পদ্ধতি প্রসেস উনি বলতে থাকে ফোনে, আমরা সেইভাবে এগোতে থাকি। তো এই করতে করতে হট করে একদিন বলে যে অফিসে যেতে হবে, দেখা করতে হবে আধা ঘন্টার জন্য। আমরা যাই, গিয়ে দেখি যে স্টোরে নিয়ে গেছে, কোনো অফিসে না, মোবাইল স্টোরে নিয়ে গিয়ে যেরকম পলিসিতে বাজাজ ফাইন্যান্সে বা কোনো ফাইন্যান্সের মাধ্যমে যেভাবে মানুষ ফোন কেনে সেইভাবে ফোনটা কিনিয়ে। তো ফোন কেনার সময় জিজ্ঞেস করোনি যে কেন ফোন কেনা হচ্ছে? আমি তো লোনের। হ্যাঁ, তখন উনি বলে যে এই প্রোডাক্ট লোনটা দেখিয়ে ব্যাংকের মাধ্যমে আরও কিছু টাকা অ্যাড করিয়ে আপনার যে রাশিটা আপনি অ্যামাউন্টটা চাইছেন সেই অ্যামাউন্টটা আপনাকে দেওয়া হবে। পরবর্তী সময়ে এই 13,134টা আর কাটবে না, ওটা ব্যাংক যে টাকাটা টোটাল দেবে সেই অ্যামাউন্টেই কাটা হবে, মানে 5,500 সামথিং এরকম ইএমআই আমাকে বলেছিল। আমি দেখলাম যে আমি যদি 2.5 লাখ টাকায় 5,500 টাকায় করে ইএমআই দিয়ে 36 মাস বা 48 মাস যদি হয়, আমার একটা ভালো দিক আসছে, আমি টাকাটাও পাবো, ইএমআইটাও দিতে পারবো, সেই বুঝে আমি এগিয়েছিলাম। কিন্তু এইটা যে হবে তো ভাবতে পারিনি না। এই পুলিশে অভিযোগ জানিয়েছো? পুলিশে আমরা কোন্নগরেও গেছিলাম, উত্তরপাড়াতেও গেছিলাম, প্রথম দিকে নেয়নি। তারপর আমরা বাধ্য হয়ে চন্দননগর পুলিশ কমিশনারের ওখানে যাওয়া হয়, ওখানে গিয়ে সব কিছু জমা করা হয় কাগজপত্র লিখে। তারপরে আমরা ডানকুনি, যেহেতু আমার স্টোর ডানকুনিতে, আমি ডানকুনি থানাতে এফআইআর করি। মানে তোমার ফোনটা ডানকুনি থেকে নেওয়া হয়েছিল? হ্যাঁ, আমার ফোনটা ডানকুনি থেকেই নেওয়া হয়েছিল। এরকম কোন্নগর জিও স্টোরও আছে, সল্টলেকের আই ডেস্টিনি স্টোরও আছে, আরও নানান জিও স্টোর বা অন্যান্য store। প্রায় এতদিনে কি জানতে পেরেছো ওর বিষয়ে? কত টাকার মতন প্রতারণা হতে পারে টোটাল? এটা যা আমরা শুনছি মোটামুটি 1-150 লোক তো হবেই, কম করে না হলেও 4-5 কোটি আশা করছি আমরা। আচ্ছা, এখন কি চাইছো? আমরা চাইছি যেভাবে হোক আমাদের এই ইএমআইটা বন্ধ হয়ে যায়। ঘটনাটা হচ্ছে, আমার পার্সোনাল লোনের একটা প্রয়োজন ছিল। আমি একজনের থ্রুতে, ওনার সৌমিক ভট্টাচার্যের সাথে আমার আলাপ হয়। আমি ওনাকে জানি যে উনি এইচডিএফসি লোন ডিপার্টমেন্টে আছেন, উনি লোন করান। ইভেন আমাকে উনি কোডও দেখিয়েছেন ওনার, আমার বাড়িতে এসে। এবার আমাকে বলেন যে উনি পার্সোনাল লোনই আমাকে করে দেবেন বলে আমার বাড়ির ফটো মটোনা নিয়ে যান, আমার ডকুমেন্টস উনি মানে পাঠাতে বলেন ওনার হোয়াটসঅ্যাপে, আমি পাঠাই। ইভেন আমার বাড়ির ফ্যামিলিরও পাঠাতে বলে, আমি পাঠাই। তারপরে উনি আমাকে হঠাৎই একদিনকে ডানকুনিতে আর একদিনকে আমাকে বলেছিলেন যে সেক্টর 5 আই ডেস্টিনি আরডিবি সিনেমা হলের ওখানে যেতে। আমি আরডিবি সিনেমা হলের ওখানে যাই, আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না। একটা অ্যাপেল স্টোরে নিয়ে যে ফার্স্টেই একটা আইফোনের বক্স আর ওখানে থাকা একজন কর্মচারীর পার্সোনাল ফোন আমার হাতে দেওয়া হয়, দিয়ে ফটো তুলে নেওয়া হয়, নিয়ে আমার ডকুমেন্টস যা ছিল, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়, নিয়ে আমার পার্সোনাল ফোনটাও নিয়ে নেওয়া হয়। আমার পাসওয়ার্ড চাই আমার ফোনে। আমি জিজ্ঞাসা করি কেন পাসওয়ার্ডটা কেন চাইছো? বলছে না, এতবার করে ওটিপি আসবে তো তোমার দিতে অসুবিধা হবে, তুমি দিয়ে দাও, আমি কাজ করে নিচ্ছি, তোমরা ওখানে বসো, কারণ এখানে অডিটার আছে, অডিট চলছে, ম্যানেজার আছে, এখানে কথা বলা যাবে না, এরপরে লোনটা ক্যান্সেল হয়ে যাবে। আর আমি তখন এটাও জিজ্ঞাসা করি যে লোন তো আমার পার্সোনাল হচ্ছে, আপনি এখানে আমাকে ফোনের স্টোরে নিয়ে এসছেন কেন? বলছে এখানে যেহেতু ম্যানেজার আছে, আমরা এখান থেকে এটা প্রসিডিওরটা স্টার্ট করছি, বাদ বাকি যা আমার করার সেইগুলো আমরা আপনাকে ব্যাংকে নিয়ে যাই, সই সাপোজ যা করানো সেইগুলো করানো হবে, এরকমভাবেই আমাকে বলা হয়। তো খানিকক্ষণ পর আমার ডকুমেন্টস আমার হাতে দিয়ে দেওয়া হয়, আমার ফোন আমার হাতে দিয়ে দেওয়া হয়, এবং বলা হয় যে আমি বাড়ি চলে আসি, আর ওনারা বলে দেবেন যে কবে আমাকে ব্যাংকে যেতে হবে। তারপর থেকে আমাকে কোনো ব্যাংকে যাওয়ার কথা ওনারা বলেন না। আর তারপরেও হচ্ছে কথা, আমি যখন ওনাকে জিজ্ঞাসা করি যে আমার লোনের টাকাটা কী হলো, কবে কী হবে, কারণ আমার প্রয়োজন টাকাটার, তখন উনি বলেন যে হয়ে যাবে 15 দিন পর, 1 মাস পর, এরকমভাবে ঘোরায় আমাকে। আমার কাছে ইএমআই এর মেসেজ আসে, সেটাও আমি ওনাকে জানাই। তখন উনি বলছেন এটাও একটা প্রসিডিওর, এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না, এই টাকাটাও আপনার আমাদের ব্যাংক যে ম্যানেজার আছেন ওনারা দিয়ে দেবেন, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। আপনারা যখন লোনের টাকাটা পেয়ে যাবেন, পার্সোনাল লোনের টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তখনই আপনি ইএমআই দেবেন, তার আগে আপনাকে কোনো ইএমআই দিতে হবে না।
এটাই সেম আমার সাথেও বলেন। আমাকে যখন নিয়ে যান তখন আমার বাড়ির ফ্যামিলি কাউকে নিয়ে যেতে বারণ করেছিল। পরে আমার মাকেও নিয়ে যাওয়া হয়, আমার মাকে উনি নিজে পার্সোনালি কোন্নগর মাইজিও স্টোরে নিয়ে গেছে। আমার হাজব্যান্ডকে পার্সোনালি নিজের বাইকে করে তোমার হচ্ছে আইডেস্ট্রিতে নিয়ে যাওয়া হয়েছে। আর আপনাদের এই তিনজনের নিয়ে গেল, আপনি লোন তো বলছিলেন আপনার মানে আপনি লোনের কথা বলেছিলেন, সেখানে একবার প্রশ্ন করেননি যে আপনার হাজবেন্ডকে কেন নিয়ে যাওয়া হলো না, মাকে কেন নিয়ে যাওয়া হলো? আমি প্রশ্ন করেছিলাম, উনি বললেন যে যেহেতু আপনার ট্রেড লাইসেন্স আইডি ফাইল নেই তো বড় লোন আপনার একার নামে তোলা যাবে না। আচ্ছা, আপনাদের তিনজনের নামে তুলে আমি ওটাকে এক জায়গায় করে দুটো ইএমআই ডেট সেট করব, আপনার দুটো ডেটের ইএমআই কাটবে, এটা আমাকে বলেছিল। টোটাল আপনাদের কত লাখ টাকার ইয়ে হয়েছে? আমাদের পরিবার মিলিয়ে আমার 4 লাখ টাকা আমার ফ্রড হয়েছে। 4 লাখ টাকা, মানে 4 লাখ টাকারও প্রোডাক্ট নিয়েছে আর কি? হ্যাঁ, আপনাদের নামে। হ্যাঁ। আর তারপরে হচ্ছে কথা, আমাদের যে মেসেজটা এসছে ইএমআই এর, সেই মেসেজটা আসার পর ওনারা আমার অ্যাকাউন্টে একটা টাকা ঢুকেছে। তখন তো আমি জানতাম না এই টাকাটা কোথা থেকে আসছে। পরে আমি ওটা জানতে পারলাম যে ওটা ওনার সৌমিক ভট্টাচার্যের ওয়াইফ, ওনার অ্যাকাউন্ট থেকে, সুস্মিতা চক্রবর্তীর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে এসে ইভেন কেটেও বেরিয়ে গেছে। কত টাকা ঢুকেছিল? 13,000 টাকা করে ঢুকেছে, 11,000 টাকা ঢুকেছে, 2,706 টাকা ঢুকেছে। টোটাল কত টাকা ঢুকেছে? টোটাল 29,000 টাকা মতন করে ঢুকেছে। কোন্নগরে আরো এরকম কারা কারা আছে? মানে এটা কি ওনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে ঢুকতো? হ্যাঁ, আমার হাজবেন্ডের ওখানেও গেছে, ওনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে। মানে ওনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো আপনাদের পাঠাতো নাকি? হ্যাঁ, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পাঠাতো না? নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আসতো, কিন্তু ওনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে আমি যা স্টেটমেন্টে পেয়েছি, আমার পার্সোনাল স্টেটমেন্টের কথা আমি বলছি, আমি ওনার ওয়াইফের মানে মেনশনটাই বেশি আছে ওখানে, আমি দেখলাম স্টেটমেন্ট তোলার পর। আচ্ছা আচ্ছা, এটা কি মানে যখন উনি পলাতক হয়েছেন তারপরে আমরা স্টেটমেন্টগুলো তুলেছি। মানে বাড়ি থেকে আর পাচ্ছিলেন না? না, আমরা 1 তারিখ থেকে ওনাকে 1 মে থেকে ওনাকে আর পাওয়া যায়নি। আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। আমার বাড়ির লোক কি বলছিল? 2 তারিখে আমাদের ইএমআই ডেট ছিল বলে সেই জন্য আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। তখনই শুনলাম যে উনি মিসিং। ওনার বাড়ির লোক কি বলছিল? ওনার বাড়ির লোক প্রথমে বলেছিলেন যে ওনারা জানেন না। তো এখন দেখা যাচ্ছে যে ওনার বাড়ির লোক বলছে যে হ্যাঁ আমরা জানতাম, যে এরকমই আমাদেরকে জানিয়েছে যে আমরা জানতাম। যেটা জানা যাচ্ছে যে কোন্নগরে তো শুধু আপনারাই নয়, এরকম নাকি আরো অনেকের সাথেই ঘটেছে। হ্যাঁ, আমরা এখন সেটা দেখতে পাচ্ছি জানাজানি হওয়ার পর থেকে। তাও মোটামুটি কি মনে করছেন যে কত টাকার এরকম প্রতারণার ঘটনা ঘটিয়ে থাকতে পারে? আমার যতখানি মনে হচ্ছে আমরা তো প্রায় 100 জনের ওপরে আছি যেরকম ধরনের আমাদের সাথে হয়েছে। তো অ্যাপ্রক্স 5 কোটি টাকার উপরে তো মোটামুটি, বা 5 কোটি টাকার কাছাকাছি এরকম হতে পারে। পুলিশে অভিযোগ করেছে? প্রায় বেশিরভাগই মানুষের সাথে এরকমই 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ এরকম অ্যামাউন্ট সবারই আছে। আচ্ছা, দেখুন, অরবিন্দ রোডের অরিজিনালি ওর ছেলে নয়, ওদের আসল বাড়ি হচ্ছে নবগ্রামে। তো ওদের আসল বাড়ি হচ্ছে নবগ্রামে। ওর বাবা রেলে লিলিও ওয়ার্কশপে কাজ করত। পরবর্তীকালে কোনো ব্যাপারে ওরা ওই পার থেকে এই পারে চলে আসে। এই পারে এসে একটা অরবিন্দ রোডে ফ্ল্যাট কেনে, সেটা 3-4 বছর হবে, খুব বেশি হবে 4-5 বছর। তারপরে ছেলেটি প্রথম থেকেই তার হাবভাব খুব খারাপ। তারপরে দেখলাম হঠাৎ করে বিয়ে করেছে, চাকরি নেই বাকরি নেই, জানি না কীভাবে মেয়ের বাবারও বিয়ে দিয়েছে, হয়তো লুকিয়ে চুরিয়ে কিছু করে টোরে বিয়ে টিয়ে দিয়েছে। এখন একটা বেকার ছেলে, সে দুম করে বিয়ে করলে তারপরে তার হাতে পয়সা নেই, কিছু নেই, সংসার চালাবে কী করে, তখন সে চিটিংবাজির পথ বেছে নিয়েছে। ছেলেটির বাবা মার উচিত ছিল ছেলেটিকে সঠিক পথে রাখা, কিন্তু কারণ ওর বাবা জ্যাঠা যারা নবগ্রামে আছে ওদেরকে দীর্ঘদিন ধরে চিনতাম আমি। ওদের পরিবারের লোককে, সব লোককেই প্রায় ভাইদের জ্যাঠতো খুঁড়তো যত ভাই আছে তোর বাবা, তাদের বাবা জ্যাঠা কাকা ওদেরকে চিনি। তারপর হঠাৎ করে এইবার, কিন্তু গত 3 বছর ধরে আমি দেখছি না। এবং শুধু ওইখানে না, কোন্নগরের বহু লোককে শুনছি চিটিংবাজি করেছে। না, এইসব ছেলেকে এমন, যে কালকে একটা হাইকোর্ট দিয়েছে না, যে অন্তত 10 বছর তাকে জেলে রাখবে, রাখা হোক, রেখে সে যাতে আর কোনো অ্যাপিল করতে না পারে একটা হায়ার কোর্টে, এমন শাস্তি দেওয়া, নাহলে আবার বেরিয়ে এইসব
সাধারণত 420 কেসে বেশি দিন সাজা রাখতে পারবে না, 6 বছর 7 বছর দিয়ে তারপরে আবার সে বেরিয়েছে আবার এইসব কাজ করবে। একটা মানুষকে নিঃশেষ করে দিয়ে তার সমস্ত টাকা শুষে নিয়ে তার পরিবারটাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে তারপর 6 বছর জেল কেটে বেরিয়েছে, বলবে বাস আমি তো ঠিক হয়ে গেছে, আবার সে করবে। সে যখন দেখলো আমি কয়েক কোটি টাকা চিটিংবাজি করে ভোগ করলাম, খেলাম দিলাম সব কিছু করলাম, 6 বছর জেলের ভাত খেয়ে আবার যথারীতি চলে আসবো। তো তাই তাকে বলছি প্রশাসনিক লেভেল থেকে এমন ধরনের সাজা হওয়া উচিত যাতে অন্তত 20-25 বছর সে বেরোতে না পারে। তা মানে সে বেরিয়ে আবার করবে। বেরিয়ে এইসব মানুষ কখনো তো এত তাদের হাত খরচা, এত তাদের চাহিদা, সেই চাহিদা সাধারণভাবে তাদের মেটানো সম্ভব না। চুরি ডাকাতি ছিনতাই চিটিংবাজি না করে তারা করতে পারবে না এত টাকা রোজগার। তাদেরকে সমাজের মূল স্রোত থেকে সরিয়ে রাখাটাই মঙ্গল।